মধ্যপ্রাচ্যের এমন একটি দেশ আছে যার অবস্থান শুধু ভৌগোলিক দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়। হাজার হাজার বছর ধরে এই অবস্থান দেশটির ইতিহাস, বাণিজ্য, সংস্কৃতি এবং রাজনীতিকে প্রভাবিত করে এসেছে। দেশটির নাম সিরিয়া। সিরিয়া পশ্চিম এশিয়ায় অবস্থিত একটি দেশ। এটি ভূমধ্যসাগরের পূর্ব প্রান্তে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ অঞ্চল লেভান্তে অবস্থিত। দেশের ভৌগোলিক অবস্থান প্রায় ৩৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৩৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের কাছাকাছি। সিরিয়ার উত্তরে রয়েছে তুরস্ক, পূর্বের দিকে রয়েছে ইরাক, দক্ষিণে রয়েছে জর্ডান, আর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে লেবানন, ফিলিস্তিন এবং ইসরায়েল। এছাড়া সিরিয়ার পশ্চিম সীমান্তের একটি অংশ জুড়ে রয়েছে ভূমধ্যসাগর। সিরিয়ার সমুদ্র উপকূলের দৈর্ঘ্য প্রায় ১৯৩ কিলোমিটার। অর্থাৎ মানচিত্রের দিকে তাকালে দেখা যায় সিরিয়া এমন একটি অবস্থানে রয়েছে যেখানে ভূমধ্যসাগরীয় অঞ্চল, আনাতোলিয়া, মেসোপটেমিয়া এবং আরব বিশ্বের মধ্যকার যোগাযোগের পথগুলো কাছাকাছি এসে মিলেছে। এই কারণেই প্রাচীনকাল থেকেই সিরিয়ার ভূখণ্ড ছিল বিভিন্ন সভ্যতা ও সাম্রাজ্যের যাতায়াতের গুরুত্বপূর্ণ পথ। সিরিয়ার মোট আয়তন প্রায় ১,৮৭,৪৩৭ বর্গ কিলোমিটার। এর বেশিরভাগই স্থলভাগ আর সামান্য অংশ জলভাগ। দেশটির ভূপ্রকৃতি একরকম নয়। পশ্চিমে রয়েছে ভূমধ্যসাগরের কাছাকাছি সরু উপকূলীয় সমভূমি ও পাহাড়ি অঞ্চল, আর দেশের পূর্ব ও দক্ষিণ পূর্ব অংশে বিস্তৃত হয়েছে অপেক্ষাকৃত শুষ্ক সিরিয়ান মরুভূমি ও আধা শুষ্ক মালভূমি। অর্থাৎ একই দেশের মধ্যে আপনি দেখতে পাবেন সমুদ্র উপকূল, পাহাড়, উর্বর কৃষিভূমি, নদী উপত্যকা এবং বিস্তীর্ণ শুষ্ক অঞ্চল। সিরিয়ার ভূগোলের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ইউফ্রেটিস নদী। নদীটি তুরস্ক থেকে সিরিয়ায় প্রবেশ করে এবং এরপর ইরাকের দিকে প্রবাহিত হয়। ইউফ্রেটিসের উপত্যকা সিরিয়ার পূর্বাঞ্চলের মানুষের বসতি, কৃষি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সিরিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ নদী হল টাইগ্রিস, যা দেশের উত্তর-পূর্ব সীমান্তের কাছাকাছি অঞ্চলের সঙ্গে সম্পর্কিত। এই দুই নদী, ইউফ্রেটিস ও টাইগ্রিস, বৃহত্তর মেসোপটেমিয়া অঞ্চলের ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত। সিরিয়ার রাজধানী হল দামেস্ক। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত এই শহরটি ইতিহাসের অন্যতম প্রাচীন নগর কেন্দ্র হিসেবে পরিচিত। দামেস্কের অবস্থান একটি মরুদান অঞ্চলের সঙ্গে যুক্ত, যা বারাদা নদীর পানির মাধ্যমে দীর্ঘদিন ধরে বসতি গড়ে ওঠার সুযোগ দিয়েছে। এই শহর শুধু সিরিয়ার রাজনৈতিক রাজধানী নয়, এটি দেশটির ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম প্রধান কেন্দ্র। সিরিয়ার জলবায়ু অঞ্চলভেদে বেশ পরিবর্তিত হয়। ভূমধ্যসাগরের কাছাকাছি উপকূলীয় অঞ্চলে তুলনামূলকভাবে আর্দ্রতা বেশি এবং শীতকালে বৃষ্টিপাত হয়। অন্যদিকে দেশের অভ্যন্তরীণ ও পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় জলবায়ু অনেক বেশি শুষ্ক এবং মরুভূমি ও আধা মরুভূমির বৈশিষ্ট্য দেখা যায়। গ্রীষ্ম সাধারণত গরম ও শুষ্ক, আর উপকূলীয় অঞ্চলে শীত তুলনামূলকভাবে মৃদু ও বৃষ্টিপূর্ণ হয়। সিরিয়ার সরকারি নাম সিরিয়ান আরব রিপাবলিক, বাংলায় সিরিয়ান আরব প্রজাতন্ত্র। দেশটির রাজধানী দামেস্ক। প্রশাসনিকভাবে দেশটি ১৪টি গভর্নরেটে বিভক্ত। সিরিয়ার সরকারি ভাষা আরবি। দেশটির মুদ্রা হল সিরিয়ান পাউন্ড। মানচিত্রে সিরিয়াকে ছোট একটি দেশ মনে হলেও এর ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে ভূমধ্যসাগর, অন্যদিকে ইরাক ও মেসোপটেমিয়া, উত্তরে তুরস্ক, দক্ষিণে জর্ডান, আর এই সব অঞ্চলের সংযোগস্থলের কাছাকাছি অবস্থান করার কারণে সিরিয়ার ভূমি হাজার হাজার বছর ধরে মানুষের চলাচল, বাণিজ্য এবং সভ্যতার বিকাশের সাক্ষী। সিরিয়ার ইতিহাস শুধু একটি আধুনিক রাষ্ট্রের ইতিহাস নয়। ইসলামী ইতিহাসে এই অঞ্চলকে বোঝার জন্য আমাদের পরিচিত হতে হবে বিলাদুস শ্যাম নামটির সঙ্গে। বিলাদুস শ্যাম বলতে ঐতিহাসিকভাবে বর্তমান সিরিয়া ছাড়াও লেবানন, জর্ডান ও ফিলিস্তিনের বিস্তীর্ণ অঞ্চলকে বোঝানো হতো। আর এই বৃহত্তম শ্যাম অঞ্চল ছিল বহু নবী রাসূলের জীবন ও দাওয়াতের সঙ্গে সম্পর্কিত। এই নগরীতে যুগে যুগে বহু নবী রাসূল এসেছিলেন এবং তারা ইসলামের দাওয়াত প্রচার করেছিলেন। ইসলামী ঐতিহ্যে শ্যাম অঞ্চলের সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে যুক্ত নবীদের একজন হলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম।
কোরআনে মহান আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হযরত লূত আলাইহিসসালামকে এমন একটি ভূমির দিকে যাওয়ার কথা বলেছেন যাকে আল্লাহ বরকতময় করেছেন। ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের একটি বড় অংশ প্রাচীন শ্যাম অঞ্চলের সঙ্গে সম্পর্কিত। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে ছিলেন তার ভাতিজা হযরত লূত আলাইহিসসালাম। হযরত লূত আলাইহিসসালামের জাতির ঘটনাও শ্যাম অঞ্চলের ইতিহাসের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পর তার পুত্র হযরত ইসহাক আলাইহিসসালাম এবং তারপর তার পুত্র হযরত ইয়াকুব আলাইহিসসালাম, যিনি ইসরাইল নামে পরিচিত, এই নবী পরিবারের ইতিহাসও শ্যাম অঞ্চলের সঙ্গে সম্পর্কযুক্ত। ইয়াকুব আলাইহিসসালামের সন্তানদের মধ্যে ছিলেন হযরত ইউসুফ আলাইহিসসালাম। হযরত ইউসুফ আলাইহিসসালামের জীবনের বড় অংশ মিশরের সঙ্গে সম্পর্কিত হলেও তার পরিবার ও জন্মভূমির ইতিহাস প্রাচীন শ্যাম অঞ্চলের সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম থেকে শুরু করে হযরত ইসহাক আলাইহিসসালাম, হযরত ইয়াকুব আলাইহিসসালাম এবং তাদের বংশধরদের ইতিহাসের সঙ্গে এই অঞ্চল গভীরভাবে জড়িত। ইসলামী ঐতিহ্যে হযরত আইয়ুব আলাইহিসসালাম এর সঙ্গেও শ্যাম অঞ্চলের সম্পর্কের কথা জানা যায়, কিন্তু তার নির্দিষ্ট অবস্থান নিয়ে বিভিন্ন ঐতিহাসিক মত রয়েছে। ইসলামী ঐতিহ্যে আইয়ুব আলাইহিসসালামের জীবন শ্যাম অঞ্চলের সঙ্গে সম্পর্কিত বলে উল্লেখ করা হয়। শ্যাম অঞ্চলের ইসলামী ইতিহাসে আরও গুরুত্বপূর্ণ দুই নবী হলেন হযরত দাউদ আলাইহিসসালাম এবং হযরত সুলাইমান আলাইহিসসালাম। কোরআনে হযরত দাউদ আলাইহিসসালামকে নবী ও আল্লাহর পক্ষ থেকে রাজত্বপ্রাপ্ত ব্যক্তি হিসাবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ হযরত দাউদ আলাইহিসসালাম শুধু একজন নবী ছিলেন না, তিনি একজন শাসকও ছিলেন। তারপর তার পুত্র হযরত সুলাইমান আলাইহিসসালাম ও নবী এবং রাজা ছিলেন। মহান আল্লাহ তাআলা তাকে বিশেষ ক্ষমতা দিয়েছিলেন। এরপর আমরা পৌঁছে যাই বনি ইসরায়েলের পরবর্তী যুগে। এই সময়ে গুরুত্বপূর্ণ নবীদের মধ্যে ছিলেন হযরত জাকারিয়া আলাইহিসসালাম এবং তার পুত্র হযরত ইয়াহইয়া আলাইহিসসালাম ও হযরত ঈসা আলাইহিসসালাম। তাদের জীবন মূলত পবিত্র ভূমি বা বৃহত্তর শ্যাম অঞ্চলের সঙ্গে সম্পর্কিত। ইসলামে হযরত ঈসা আলাইহিসসালাম অত্যন্ত মর্যাদাপূর্ণ একজন রাসূল ছিলেন। তিনি বনি ইসরায়েলের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছিলেন। এবার আমরা চলে আসি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মক্কা ও মদিনায় ইসলামের দাওয়াত দিয়েছেন, তবে তার জীবনদশায় শ্যাম অঞ্চলের সঙ্গে মুসলিমদের যোগাযোগ শুরু হয়ে যায়। বিশেষ করে ব্যবসায়িক সফরের কারণে আরবদের কাছে শ্যাম ছিল পরিচিত অঞ্চল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ দিকে মুসলিম বাহিনীকে শ্যামের দিকে পাঠানো হয়। মুতার যুদ্ধ হয় ৮ হিজরিতে। এরপর তাবুক অভিযান হয় ৯ হিজরিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনদশায় পুরো সিরিয়া মুসলিম শাসনের অধীনে আসে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনদশায় পুরো সিরিয়া মুসলিম শাসনের অধীনে আসেনি। সিরিয়ার বড় ধরনের মুসলিম বিজয় শুরু হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর। ৬৩২ খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন। এরপর প্রথম খলিফা হন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সময়ে মুসলিম রাষ্ট্রের উত্তর সীমান্তে বাইজেন্টাইন সাম্রাজ্যের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। বাইজেন্টাইন সাম্রাজ্য তখন সিরিয়া ও লেভান্তের প্রধান রাজনৈতিক শক্তি ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্যামের দিকে মুসলিম বাহিনী পাঠান। প্রথম দিকে বিভিন্ন বাহিনীর নেতৃত্বে ছিলেন আবু উবাইদাহ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াজিদ ইবনু আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সুরাহাবিল ইবনু হাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরে ইরাকের দিক থেকে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শ্যামের অভিযানে পাঠানো হয়। প্রাথমিক ইসলামী ঐতিহাসিক বর্ণনাগুলোতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্যামে দ্রুত অগ্রসর হওয়ার বিবরণ রয়েছে। মুসলিম বাহিনী শ্যামের বিভিন্ন অঞ্চলে বাইজেন্টাইন বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরপর তাদের লক্ষ্য হয়ে ওঠে গুরুত্বপূর্ণ শহরগুলো।
এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল দামেস্ক। দামেস্ক তখন অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক শহর। মুসলিম বাহিনী শহরটি অবরোধ করে। ঐতিহাসিক বর্ণনায় বিভিন্ন মুসলিম সেনাপতির অবস্থান এবং শহরের বিভিন্ন প্রবেশদ্বারে তাদের অবস্থানের কথা পাওয়া যায়। অবশেষে দামেস্ক মুসলমানদের নিয়ন্ত্রণে আসে। ঐতিহাসিক গবেষণায় সাধারণভাবে 635 থেকে 636 খ্রিস্টাব্দের সময়কে দামেস্কের মুসলিম বিজয়ের পর্যায় হিসাবে ধরা হয়। এরই মধ্যে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। খলিফা হন হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার শাসনামলে শ্যামের বিজয় আরও এগিয়ে যায়। এই সময় মুসলিম বাহিনীকে নেতৃত্ব দেন আবু উবাইদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবী। কিন্তু এরপর আসে ইসলামের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ। 636 খ্রিস্টাব্দে সংঘটিত হয় ইয়ারমুকের যুদ্ধ। একদিকে ছিল মুসলিম বাহিনী, অন্যদিকে ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের বিশাল বাহিনী। যুদ্ধটি কয়েকদিন ধরে চলে। শেষ পর্যন্ত মুসলিম বাহিনী বিজয় অর্জন করে। এই বিজয়ের পর বাইজেন্টাইনদের জন্য শ্যাম অঞ্চল ধরে রাখা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। ইয়ারমুককে মুসলিম বিজয়ের অন্যতম নিয়ামক যুদ্ধ হিসেবে দেখা হয় এবং এরপর শ্যামে বাইজেন্টাইন আধিপত্য দ্রুত দুর্বল হয়ে পড়ে। ইয়ারমুকের পর মুসলিমদের নিয়ন্ত্রণ শ্যামের বিস্তীর্ণ অঞ্চলে প্রতিষ্ঠিত হতে থাকে। দামেস্ক, হিমস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর মুসলিম শাসনের অধীনে আসে। এর ফলে শতাব্দীর পর শতাব্দী ধরে বাইজেন্টাইন রাজনৈতিক নিয়ন্ত্রণে থাকা এই অঞ্চলে নতুন রাজনৈতিক যুগের সূচনা হয়। দামেস্ক পরিণত হয় ইসলামী সাম্রাজ্যের অন্যতম প্রধান শহরে। এরপর আসে ইসলামের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, উমাইয়া খিলাফত। 661 খ্রিস্টাব্দে মুয়াবিয়া ইবনু আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সময় থেকে দামেস্ক ইসলামী সাম্রাজ্যের রাজধানী হয়ে ওঠে। পরবর্তী প্রায় 1 শতাব্দী ধরে দামেস্ক ছিল উমাইয়া খিলাফতের রাজনৈতিক কেন্দ্র। 750 খ্রিস্টাব্দ পর্যন্ত দামেস্ক ইসলামী সাম্রাজ্যের রাজধানী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সময়ে মুসলিম সাম্রাজ্য উত্তর আফ্রিকা থেকে মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত হয়। দামেস্ক তখন শুধু একটি শহর ছিল না, এটি হয়ে উঠেছিল বিশাল এক সাম্রাজ্যের রাজধানী। 750 খ্রিস্টাব্দে আব্বাসীয় বিপ্লবের পর উমাইয়া শাসনের পতন ঘটে। ইসলামী সাম্রাজ্যের রাজধানী চলে যায় পূর্ব দিকে। প্রথমে কুফা ও পরে বাগদাদ হয়ে ওঠে আব্বাসীয় শাসনের প্রধান কেন্দ্র। ফলে দামেস্ক তার আগের রাজনৈতিক গুরুত্ব হারায়। তবে সিরিয়া ইসলামী বিপ্লবের গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবেই থেকে যায়। পরবর্তী শতাব্দীগুলোতে সিরিয়া বিভিন্ন মুসলিম রাজবংশের অধীনে আসে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল আইয়ুবীয় রাজবংশ। এই রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিখ্যাত মুসলিম নেতা সালাউদ্দিন আইয়ুবী। তিনি সিরিয়া ও মিশরের মুসলিম শক্তিকে একত্রিত করার চেষ্টা করেন এবং ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ করেন। তার সময় দামেস্ক আবারও গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্রে পরিণত হয়। আইয়ুবীদের পর সিরিয়া মামলুকদের অধীনে আসে। পরবর্তীতে 1516 সালে উসমানীয় সাম্রাজ্য সিরিয়া দখল করে। এরপর কয়েক শতাব্দী ধরে সিরিয়া উসমানীয় সাম্রাজ্যের অংশ ছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর উসমানীয় সাম্রাজ্যের পতন ঘটে। এরপর সিরিয়া ইতিহাসে শুরু হয় আধুনিক রাজনৈতিক অধ্যায়। সিরিয়ার ইতিহাস তাই শুধু একটি দেশের ইতিহাস নয়, এটি নবীদের সঙ্গে সম্পর্কিত বৃহত্তর শ্যাম অঞ্চলের ইতিহাস। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম, হজরত লুত আলাইসাল্লাম, হজরত ইসহাক আলাইসাল্লাম, হজরত ইয়াকুব আলাইসাল্লাম, হজরত ইউসুফ আলাইসাল্লাম, হজরত দাউদ আলাইসাল্লাম, হজরত সুলাইমান আলাইসাল্লাম, হজরত জাকারিয়া আলাইসাল্লাম, হজরত ইয়াহিয়া আলাইসাল্লাম ও হজরত ঈসা আলাইসাল্লাম, এমন বহু নবীর জীবন বৃহত্তর শ্যাম ও তার আশেপাশের ইতিহাসের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত। এরপর শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে শ্যামের সঙ্গে মুসলিমদের যোগাযোগ আরও ঘনিষ্ঠ হয়। আর তার ইন্তেকালের পর খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় মুসলিম বাহিনী বাইজেন্টাইনদের বিরুদ্ধে অভিযান চালিয়ে শ্যাম জয় করে। দামেস্কের পতন ও ইয়ারমুকের বিজয় এই পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর মধ্যে পড়ে। এরপর দামেস্ক হয়ে ওঠে উমাইয়া খিলাফতের রাজধানী, অর্থাৎ যে ভূমি হাজার বছর ধরে বহু সভ্যতার উত্থান পতন দেখেছে, সেই ভূমি একসময় ইসলামী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্রগুলোর একটিতে পরিণত হয়েছিল।